উফ, কি লজ্জা, কি লজ্জা, লজ্জাবতী রে। তোর লজ্জা আমি বের করতেছি, দাঁড়া। ওনার মুখ থেকে এরকম নোংরা কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ওনার প্রতিটা কথা। হ্যালো শামিম, একটা মেয়েকে তুলে আনতে হবে। তোর আবার মাথায় কি ঢুকলো রে? মেয়েকে তুলে আনবি মানে? তোকে যেটা বলছি সেটা কর, আর সবাইকে বলে দে আজকে আমি বিয়ে করতে যাচ্ছি রাতে। মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? আমি একদম ঠিক আছি, তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। ভালো করে ভেবে দেখ, এইসব কাজ করা ঠিক হবে না, পুলিশ কেস পর্যন্ত হতে পারে। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবে জানিস, আমার মাথাটা এখন গরম আছে, আর আমি যেটা করতে চাই সেটা করি। তুই তো সেটা ভালো করেই জানিস, তাহলে এরকম ন্যাকামি না করে আমি যেটা বলছি সেটা কর, নয়তো তোকে আজকে আমি। ওকে, তো যা ইচ্ছে তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। তার মানে তুই আমাকে এই কাজটা করতে সাহায্য করবি না, তাই তো? আমি কি বলেছি যে আমি সাহায্য করবো না? দেখ, এরকম পেঁচায় কথা বলবি না, সরাসরি বল এখন কি আমাকে সাহায্য করবি কি না। ওকে, সাহায্য করব। এখন মেয়ে ছবি পাঠা, ঠিকানাটা দে। মেয়েটার ছবি তো আমার কাছে নাই, আর ঠিকানা আছে। এরকম বোকার মতো কথা বলবি না। তুই ঠিকানা দিবি, আর আমি যাকে তুলে আনবো সেটা তোর মনের মানুষ হবে না, তাকে আবার রেখে আসবো, আবার একটা নতুন করে তুলে আনবো। আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি? তুই গাধার মতো কথা বলা বন্ধ কর, আমি যাবো তোর সাথে, বুঝেছিস? আর আমি যাকে দেখিয়ে দেবো তাকেই তুলে আনতে হবে, অন্য কাউকে না। আরে, তুলে আনার পর যদি মেয়েরা বিয়ে করতে রাজি না হয় তখন? বিয়ে করতে রাজি হবে না মানে 100 বার রাজি হবে, জোরপূর্বক বিয়ে করবো আমি। তাতে কি, মেয়েরা তোকে মন থেকে ভালোবাসবে। ওই মেয়ের মনে তোর জন্য শুধুই থাকবে ঘৃণা, আর কিছুই থাকবে না, বুঝছিস? এখন ভেবে দেখ ব্যাপারটা। ওই, তুই আমাকে জ্ঞান দিবি না, যেটা করতে বলছিস সেটা কর। আর আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সাথে দেখা হচ্ছে। অন্তত আঙ্কেল আন্টিকে বলিস যে তুই বিয়ে করতে চাচ্ছিস। আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা, আর অন্য কেউ জানবে না। মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে চাচ্ছিস? কিছুটা সেরকমই। আচ্ছা, তোর যেটা মন চায় সেটাই কর, আমি তোকে বোঝাতে পারবো না। তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ভাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। তারপর আমি ফোন কেটে দিয়ে বাড়ি গেলাম। এইদিকে আম্মু, তুমি বাসায় যাও, আমি ভাইয়ের সাথে রাতে থাকবো। আরে পাগলি মেয়ে, কি বলিস? আমি থাকবো, তুই পাশে গিয়ে থাক। আরে আম্মু না, তোমার এখানে থাকতে কষ্ট হবে, আর আমি এটা কখনোই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। আরে পাগলি মেয়ে, চুপচাপ থাক, বাসায় যা, আমি থাকতে পারবো। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, তোমার শরীরের অবস্থা খারাপ, তুমি বাসায় যাও, আমি এখানে থাকতে পারবো। আমি তোকে আদেশ করতেছি, তুই এখন বাসায় যাবি, আর আমি এখানে থাকবো। উফ আম্মু। আর কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে আমি বাসায় যাচ্ছি, টেবিলে সব কিছু রাখা আছে, সময় মতো ভাইকে ওষুধ খাইয়ে দিও, আর তুমিও ঠিক মতো ঘুমিয়ে পড়ো, রাত জেগো না আবার। আচ্ছা, তোর কথাই হবে, এখন তুই বাসায় যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে পাইছো তো, তাই মেয়েকে তাড়িয়ে দিচ্ছ, তাই না? এখন কোনো বকা দেওয়ার ইচ্ছে নেই আমার, তাই চুপচাপ আছি। যদি বকা শুনতে না চাস তাহলে পাশে গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল চলে আসিস। ওকে আমার লক্ষ্মী আম্মু, মুয়া। পাগলি মেয়ে আমার, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তোকে একটুও কষ্ট করতে হতো না রে মা। হসপিটাল থেকে বেরিয়ে দেখি রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না, সন্ধ্যার সময় তো, তাই সচরাচর এখানে সন্ধ্যার সময় রিক্সা আসে, কিন্তু কেন জানি আজকে রিক্সা দেখতে পাচ্ছি না। উফ, কেমনটা লাগে, একটা রিক্সাও নেই, এখন হেঁটে হেঁটে যেতে হবে, ভাবতেই কান্না পাচ্ছে। এমনিতেই ব্যথা, তার উপর যদি এতটা পথ হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। দেখি তো ওইদিকে কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। ধুর, আর কিছু না ভেবে হাঁটা শুরু করলাম, দেখি সামনে গিয়ে রিক্সা পাই কিনা। রাস্তার এক সাইডে দেখতে পাচ্ছি, তার রাস্তা দিয়ে কত রঙের গাড়ি চলাচল করছে, সন্ধ্যার সময় তো, তাই পরিবেশটা একটু মজাদার লাগছে আমার কাছে। ইচ্ছে করছে আমি এই প্রকৃতির সাথে মিশে যাই, তাহলে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ। আসলে মানুষ এমন একটা প্রাণী যাকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়, শত কষ্টের মাঝেও নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত আমরা কত কিছুই না করছি, শুধু ভালোভাবে বেঁচে থাকার জন্য।
আর শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য। আমরা মানবজাতি কতই আজব, তাই না? কিছু কিছু বড়লোক আছে যারা গরিবদের পেটে লাথি মারে। হয়তো আমি যেমন দারিদ্রতার কারণে সব থেকে বড় সম্পত্তি বিক্রি করে দিয়েছি, পতিতালয়ে যে মেয়েগুলো আছে তারা হয়তো পেটের দায়ে এইসব কাজ করতে বাধ্য হয়। আসলে প্রতিটা পতিতা নারীকে জিজ্ঞেস করলে, তার অতীতটা জানতে চাইলে তার মুখ থেকে শুনতে হবে না। থাক, করুণ কাহিনী যেটা আপনার মনকে নাড়া দিতে বাধ্য করবে। আনমনে এসব ভেবেই যাচ্ছি আর রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পেয়েছি। হঠাৎ করে এরকম গাড়ি সামনে এসে দাঁড়াতেই আমি বুকে থুথু দিলাম। গাড়ি থেকে দুজন মুখোশ পরার লোক নেমে আমার পাশে দাঁড়ালো। পরিবেশটা কীরকম যেন লাগলো, চোখ বোলাতে লাগলাম। দৌড় দিতে যাব, তখনই ওই লোক দুটো আমাকে ধরে ফেললেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে একটু সাহায্য করো প্লিজ। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। এখন কি করব? এরকম করে চিৎকার করতে লাগলে তো পুলিশের হাতে ধরা খেয়ে যাব আমরা। ওই কাপড়টা দে, আর ওর মুখে কাপড়টা ভালোভাবে বেঁধে দে, যাতে যেন আওয়াজ বের না হয়। দ্বিতীয় লোকটার কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা লাগছে। আমার দুপুরের ঘটনাটা মনে পড়ে গেল। তাহলে কি? না, এটা হতে পারে না, কখনোই না। একটা লোক এতটা খারাপ হতে পারে? চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আমার সাথে এখন কি হতে যাচ্ছে? হয়তো আজকের পর আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। আসলে গরিব মানুষদের বেঁচে থাকা আর না থাকা দুটোই সমান। তারপর আমাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে দিল। আমি আর কোনো রকম শব্দ করতে পারছি না, শুধু উহ আহ করে শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আর গাড়িটা প্রচুর গতিতে চলছে, মনে হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে। আমার হাত এমনভাবে বেঁধেছে, মুখ ব্যথা হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কি করব? আমার তো জীবনটাই শেষ। আজকের পর হয়তো আমি কালকে সকালে সূর্যটাও দেখতে পারবো না। আমি মারা গেলে আমার মা আর ভাইটাকে কে দেখবে? এটা মনে পড়তেই আমার বুক ফেটে যাচ্ছে। কি হবে আমার মা আর ভাইয়ের? কিছুক্ষণ পর গাড়িটা দাঁড়ালো। ভিতরে সবকিছু রেডি আছে, তুই ভাবিকে নিয়ে আয়। জলদি ভিতরে যা, সবাইকে বল কোণে এসে গেছে, আর কাজীকে বল সবকিছু রেডি করতে। এসব ওনারা কি কথাবার্তা বলছেন? কাজী অফিস, বিয়ে, কোণে, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আবার কার বিয়ে হতে যাচ্ছে? আর আমাকে যদি বিয়ে বাড়িতেই নিয়ে আসবে, তাহলে এভাবে বেঁধে তুলে আনতে যাবে কেন? ভালোভাবে তো আনলেই পারতো। না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, না হলে আমাকে এইভাবে নিয়ে আসতে যাবে কেন? আর ভাইয়াটা পুলিশের ভয় পাচ্ছেন কেন? না, আর কিছুই ভাবতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? একদিকে তো আমার মা আর ভাইয়ের টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। আমাকে গাড়ি থেকে জলদি নামিয়ে উনি ওনার ঘাড়ে তুলে নিলেন। যেভাবে কিডন্যাপাররা কাউকে কিডন্যাপ করে ঠিক সেইভাবেই আমাকে ঘাড়ে তুলে নিয়ে এত তাড়াতাড়ি তিনি বাড়িটার ভিতরে ঢুকে গেলেন। আমার খুব ভয় হচ্ছে, আমি খুব লাফালাফি করছি, কিন্তু কোনো প্রকার শব্দ করতে পারছি না, কারণ আমার মুখ বাঁধা। ভেতরে প্রবেশ করে আমি তো অবাক, কি হতে যাচ্ছে এখানে? আর এসব কি? এখানে তো দেখছি পুরোই বিয়ের ফাংশন। উফ, না, আর কিছুই ভাবতে পারছি না। না, কি হবে আমার সাথে এখানে? কাজী সাহেব, আপনি সবকিছু তাড়াতাড়ি শুরু করুন। আরে বাবা, বিয়ে জিনিসটা একটু ধীরে হয়, তুমি এত তাড়া দিচ্ছ কেন? এই শামিমের বাচ্চা, তুই কাকে নিয়ে এসেছিস? ওনার এইরকম লাগবে? তবে আমি তো ভয়ে চুপসে গেলাম, কারণ লোকটাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখন থেকেই ভেবে নিয়েছি এই লোকটা বদমেজাজি, আর তার ব্যবহারগুলো তো আমার জানা আছে কিরকম ব্যবহার। কাজী সাহেব, আমরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে এনেছি। আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়ের কাজ সম্পূর্ণ করে ওখান থেকে চলে আসবেন। তাই বলে একটা মেয়েকে এইভাবে তুলে এনে আপনারা বিয়ে করতে পারেন না। ওই কুত্তার বাচ্চা, তুই কি আমার হাতে এখন মরতে চাস, নাকি বেঁচে থেকে তোর ছেলে মেয়ের মুখ দেখতে চাস না? আরে বাবারে, এটা তো দেখি আস্ত একটা ডেভিল। এই লোকটা মনে হয় খুন খারাপিতেও সেরা।
উফ, আমি কেন যে ওই কাজটা করতে গেলাম ওই রাতে, না হলে আমাকে কখনোই এসব কিছুর সম্মুখীন হতে হতো না। কাজী সাহেব চুপচাপ বিয়ে পড়তে লাগলো। মিয়াজিপাড়া নিবাসী মোসাম্মদ আব্দুল সাত্তারের দ্বিতীয় পুত্র মোসাম্মদ মাহিন আল ইসলাম 1 টাকা দেনমোহর ধার্য করিয়া সরকারপাড়া নিবাসী মৃত মোসাম্মদ সলিম মিয়ার প্রথম কন্যা মোসাম্মদ দীপা সুলতানা বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলো মা, কবুল? চুপ করে আছি, কারণ এখনো আমার মুখে কাপড় দিয়ে বাঁধা। বলো মা, কবুল? আমি এত চিৎকার করে বলতে চাই যে আমি এই বিয়ে করতে পারবো না, কিন্তু আমার মুখ তো বাঁধা, শব্দ বের হচ্ছে না। কি হলো, ভালোই ভালোই কবুল বলবা নাকি আমার আঙুলটা বাঁকা করতে হবে আবার? কি রে, কেউ এভাবে বিয়ে করে? শালা তুই চুপ থাক। আমার বিয়ে আমি যেভাবে ইচ্ছে সেভাবে করব। তুই কোনো কথা বলবি না, চুপচাপ বসে তামাশা দেখ। আমি এত বিয়ে বাড়ি গেছি, এত বিয়ে দেখেছি, কোনোদিন দেখিনি যে মেয়ের মুখে কাপড় বাঁধা। মেয়ে কথা বলতে পারবে না, কিন্তু বিয়ে হবে। তাই তো, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি যে মেয়ের মুখে এখনও কাপড় বাঁধা আছে। আচ্ছা মিয়া, আপনি আপনার বউকে ভালো করে দেখবেন না? আপনার জ্ঞান কি সব উধাও হয়ে গেছে? বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, তাই না? সবাই কি হাসাহাসি করছে, এদিকে আমার কান্না দেখার মতো কেউ নেই। হয়তো এখানে আমি যতই না না বলি না কেন, কিছুই হবে না। আমাকে এখানে আজকে বিয়ে করবেই। উফ, তারপর আমার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিল, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ এতক্ষণ থেকে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারিনি। আর কিছুক্ষণ থাকলে হয়তো মরেই যেতাম। এই মেয়ে, এখন সোজা সাপটা কবুল বলে দে। যদি তোর ভাইয়ের আর তোর মায়ের... মানে আপনি এতটা জঘন্য? ভালোই ভালোই বলতেছি, নয়তো তোর ভাই তোর মা কালকে সকালে সূর্যটা দেখতে পারবে না। ছি, একটা মানুষ এতটা খারাপ হতে পারে, এতটা জঘন্য হতে পারে? আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। এখন চুপচাপ কবুল বল। যত তাড়াতাড়ি কবুল বলবি তত তোর মা আর ভাইয়ের জন্য মঙ্গল হবে, কারণ এখন তারা অনেক কষ্টে আছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার মা আর ভাই যদি কিছু হয় তো আমি আপনাকে মেরে ফেলবো। শামিম, ভিডিও ফুটেজ ওকে দেখা, নয়তো কবুল বলবে না। এইসব আমি কি দেখছি? আমার মা আর ভাই সুন্দর করে ঘুমিয়ে আছে, আর কয়েকজন লোক বন্দুক হাতে তাদের দিকে ধরে আছে। হয়তো আমি কবুল না বললে আমার মা আর ভাই এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এইসব দেখার পর আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমার পুরো দুনিয়াটা যেন ওলট পালট হয়ে যাচ্ছে। এইসব দেখার আগে যদি আমি মরে যেতাম বা আমাকে ধর্ষণ করে মেরে ফেলতো তাই সহ্য হতো, কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ হতে হতো না এই পশুটার হাতে আমাকে। কবুল বলবি নাকি তোর পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো? আমি বাধ্য হয়ে কবুল বলেই দিলাম। কবুল বলে দিয়ে কান্না করতে লাগলাম, কারণ এখন আমার নিত্য সঙ্গী হবে কান্না। প্রতিদিন রাতে ধর্ষণ করবে, ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করবে, তারপর ছেড়ে দেবে। সংক্ষেপে বিয়েটা সম্পূর্ণ করে কাছে চলে গেলেন। শামিম, তুই এখন বাসায় চলে যা, আর এই খবরটা কাউকে জানাবি না এখন। তার মানে উনি আমাকে এখানে লুকিয়ে বিয়ে করলেন যাতে প্রতিদিন আমাকে ধর্ষণ করতে পারে, বৈধ ধর্ষণ। তবে মেয়েটার উপর অতিরিক্ত কিছু করিস না, যাতে বেঁচে থেকেও মরার মতো থাকতে হয়। তুই এখন চুপচাপ বলে যা, আর আমি আমার বউকে কিভাবে রাখবো, কিভাবে দেখবো, কিভাবে আদর করব, সেটা এখন তো আমার ব্যাপার। তোর এই বদমেজাজি রাগের কারণে একদিন তোকে পস্তাতে হবে। সেই দিনেই স্বামীর কাছে এসে তোকে কান্না করতে হবে। দেখে নিস কথাটা, আর মিলিয়ে নিস। মাহিনের কখনো এরকম সময় আসবে না। শামীম ভাই আর কোনো কথা না বলে চলে গেলেন। জানি এখানে কথা বলা তার বৃথা হবে। শামীম ভাই চলে যাওয়ার সাথে সাথে উনি আমার একটা হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগলেন। বুঝতে পারলাম এখন আমাকে ভোগের শিকার হতে হবে। তোর সাহস কত বড়, তুই আমাকে ফোন নাম্বার দিস নাই? আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি, একটা ফোন নাম্বারের জন্য এত কিছু। এখন ফোন নাম্বার না, তোকে আমি প্রতিদিন এই ধর্ষণ করব। আমি আর কান্নাটা আটকে রাখতে পারলাম না। তোর এরকম ন্যাকা কান্নার কোনো মূল্য আমার কাছে নেই। তুই শুধু আমার কাছে ভোগের পণ্য। কথাটা বলে
উনি আমার বুকে থেকে ওড়নাটা টেনে নিলেন। আমি আমার দু হাত দিয়ে আমার বুক ঢেকে রাখলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা, লজ্জাবতী রে, তোর লজ্জা আমি বের করতেছি, দাঁড়া। ওনার মুখ থেকে এরকম নোংরা কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ওনার প্রতিটা কথা যেন আমার গায়ে কাটার মতো জ্বালা দিতে লাগলো। আজকে আমি তোকে সবকিছু খুলে তোর সাথে ড্যান্স করব। কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছিয়ে যেতে লাগলাম। আমি কখনোই ভাবতে পারিনি জীবনে এরকম একটা সময় আমার সামনে এসে দাঁড়াবে, আর আমার কান্নাটা চার দেয়ালের মাঝে বন্দি।